সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে মারা যান রংপুরের শিক্ষার্থী সাইদ। দাবি পুলিশের বিষয়টিকে হাস্যকর বলছে সুশীল সমাজ। দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকা ও পরিবহন সংকটে ব্যাহত খুলনা থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি। অনেক রপ্তানি আদেশ বাতিল, শত কোটি টাকা ক্ষতির দাবি। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রাথমিক তথ্য বিবরণী ও বা এফআইআর দিয়েছে পুলিশ, যেখানে উল্লেখ আছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে। ভিডিও প্রমাণ থাকার পরও এ ধরনের এজাহার হাস্যকর বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। রংপুর থেকে ফুয়াদ হাসানের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার এই দৃশ্য। এরপরও পুলিশের এজাহারে বিষয়টি ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে। এই এজাহার সমালোচনা করছে সবাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার যে ভিডিও ফুটেজ, সেটাকে যেভাবে বিশ্লেষণ করেছে, আমরা সেটাও যদি দেখি যে আসলে আবু সাইদ পুলিশের জন্য কোনো হুমকি ছিল না, কিংবা এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে তাকে ছত্রভঙ্গ করার জন্য বা আত্মরক্ষা করার জন্য গুলি ছুটতে হবে। তারা যেভাবে মামলার যে বিষয়বস্তু এনেছে, যেখানে হাজার হাজার ছাত্রদের কিংবা রণক্ষেত্র পরিণত হয়েছিল, এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল, সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে। বেরোবি শিক্ষকদেরও দাবি পুলিশের গুলিতেই নিহত হন সাইদ। এরপরও এরকম এজাহার লজ্জাজনক বলে মনে করেন তারা। পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটি দৃশ্যমান, দিবালোকে এ ঘটনা ঘটেছে, অসংখ্য মানুষের সামনে ঘটেছে, গণমাধ্যমে সরাসরি এটি দেখা গেছে। সেটিকে যদি আড়াল করা হয় তাহলে সত্যকে চাপিয়ে রাখার চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটির প্রধান জানান, এরই মধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত হাতে এসেছে, তবে আরও অনেক কিছু জানার আছে। আমাদেরকে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলতে হবে। এখন আমাদের স্টুডেন্টরা বাইরে আছে, অথবা আমরা প্রক্টরাল বডির সঙ্গে কথা বলতে চাই, ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই, আমাদের যে প্রভোস্ট বডি আছে তাদের সঙ্গে কথা বলতে চাই। তো যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, এই জন্য আমরা আসলে এই বিষয়টা নিয়ে আর খুব এগুতে পারছি না আর কি। এফআইআর এর ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু সাইদের শরীরে রাবার বুলেট লাগলেও এই দূরত্বে মৃত্যু হওয়ার কথা নয়। যেখান থেকে রাবার বুলেটটা ছোড়া হয়েছে আর যেখানে আবু সাইদ ছিল, এটা 52 ফিট। আমরা ফিজিক্যালি এটা আমাদের তদন্ত করে মেপেছে 52 ফিট দূরে। তো থিওরিটিক্যালি 52 ফিট দূরে যদি কারো বুকে পেটে আপনার রাবার বুলেট লাগে, তাহলে মারা যাওয়ার কথা না। আবার যদি গ্রিভিয়াস ইনজুরি হতে পারে, গ্রিভিয়াস ইনজুরি হলেও হসপিটালাইজড হয়ে হয়তো অন্য কোনো সফট অর্গানে লাগলে, তার মধ্যে এই ডেটটা হয়েছে ব্রড ডেট, জায়গায় মারা গেছে। এই জায়গাটাই আমাদের কনফিউশনটা। এই জন্য আমাদের এই রিপোর্টগুলো পর্যন্ত অপেক্ষা না করলে, এই রিপোর্টগুলো না পেলে আমরা কিন্তু আমাদের কনফিউশনটা আমরা ক্লিয়ার করতে পারতেছি না যে কি কারণে তার মৃত্যুটা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান রাজিবুল ইসলাম জানান, ছররা গুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, তবে এর বেশি তথ্য জানাতে রাজি হননি তিনি। ফুয়াদ হাসান, মাছরাঙা সংবাদ, রংপুর। দেশের বিভিন্ন জেলায় কারফিউ শিথিলের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। চট্টগ্রামে 1 ঘণ্টা বাড়িয়ে 16 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কালও একই সময় কার্যকর থাকবে। রাজশাহীতে শিথিল করা হয়েছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া সিলেট মহানগরে সকাল 6টা থেকে রাত 9টা এবং বরিশাল জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে যতই কারফিউ শিথিল করা হচ্ছে, ততই জনজীবনে ফিরেছে স্বাভাবিক ব্যস্ততা।
চট্টগ্রাম মহানগরীতে কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ২০ মামলায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। এ নিয়ে মোট ৫৩২ জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে সিরাজগঞ্জে বিভিন্ন থানায় গত ২ দিনে আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় গতকাল পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৯১ জনে। এছাড়াও গেল ১০ দিনে রাজশাহী ৩৪৫ জন, বগুড়ায় ২৯৬ জন, পাবনায় ২৫২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১৪ জন এবং নাটোরে ১০৩ জনকে আটক করা হয়েছে। ৯ দফা দাবিতে সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সকাল 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সাথে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। এদিকে চট্টগ্রামের জামালখানে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা শিক্ষার্থীদের বিক্ষোভে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পরে পুলিশ এসে বাধা দিলে সমাবেশ শেষ করে চলে যায় শিক্ষার্থীরা। এছাড়াও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং আমরা চাই এখানকার জনগণ সহ যারা আছে, রাজনৈতিক অঙ্গন সহ যারা আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজশাহীকে নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ স্থান হিসেবে আমরা সবাই রাখতে চাই। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। সংযোগ বন্ধ থাকা, পরিবহন সংকট ও মোংলা বন্দর সচল না থাকার কারণে হিমায়িত চিংড়ি রপ্তানি ব্যাহত হয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি। বাতিল হয়েছে রপ্তানি আদেশ। ব্যবসায়ীদের শঙ্কায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। এসব মিলানোর ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। টানা কারফিউ, ইন্টারনেট বন্ধের কারণে মংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে। এর ফলে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা প্রচুর পরিমাণ হিমায়িত চিংড়ি জমে গেছে বিভিন্ন ফ্যাক্টরিতে। হিমায়িত চিংড়ি রপ্তানিকারকদের সংগঠন VFFEA বলছে, গেল এক সপ্তাহে অন্তত 3000 টন চিংড়ি রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। 10% 20% প্রবলেম আমাদের হয়েছে এক্সপোর্টে, মানে যেটা আমরা টাইম মতো শিপমেন্ট দিতে পারি। এখন আমরা চেষ্টা করতেছি ওদেরকে আবার রিকোয়েস্ট করে এই টাইমটা বাড়ানোর জন্য, ডেটটা বাড়ানোর জন্য। এটা এখনো আমরা কনফার্ম করতে পারিনি, চেষ্টা করতেছি আর কি। এই সময়টা সিজন টাইম তো প্রায় অ্যাভারেজ 100 কোটি টাকার মতো স্লো হয়ে গেছে আর কি। ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে। ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক। ক্রেতারা অন্য দেশে নতুন অর্ডারও করেছে। ফলে চিংড়ি রপ্তানি খাতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। গ্লোবালি আমরা ইন্টারনেটের সাথে জড়িত আমাদের ব্যবসাটা, সেই কারণে আমরা অনেকগুলো এলসি ব্যাংকে এসেও আমরা সেগুলো পাইনি। আর ডিউ টাইমে আমরা শিপমেন্ট না করায় বায়াররা আমাদের উপর মনক্ষুণ্ণ, কারণ তাদেরও একটা শিডিউলে এই মাছগুলো বিক্রি করা থাকে। সেই কারণে তারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কারণে আমাদের জন্য সমস্যা হচ্ছে। এইগুলো ডাইভার্ট হয়ে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এইগুলো চলে যাচ্ছে। এই মাছ আমরা আর বিক্রি করতে পারবো কিনা এইটা নিয়ে আমরা সংশয়ের মধ্যে আছি। তবে মৎস্য অধিদপ্তর বলছে, রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে বন্ধকালীন সময় যে কারফিউ শিথিল ছিল, যদি অফিস বন্ধ ছিল, তারপর আমাদের ইন্সপেকশন সহ যেটা ল্যাবরেটরিতে পাঠানো, স্যাম্পল পাঠানো, সেই কার্যক্রমগুলোকে আমাদের চলমান ছিল। আমাদের যদিও 11টা থেকে 3টা অফিস, আমরা কিন্তু অফিস করি সাধারণত সন্ধ্যা হয়ে যায়, কারণ না হলে তাদের জাহাজীকরণে অনেক সমস্যা হবে।
গেল অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ১,৭৪৪ কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল, যা আগের অর্থবছরের চেয়ে ৬৬৪ কোটি টাকা কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় যশোর ও মেহেরপুরে ব্যাহত হচ্ছে পাট চাষ। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। যশোর প্রতিনিধি এবং মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে প্রায় প্রতি বছর যশোরের মনিরামপুর, কেশবপুর, চৌগাছা, বাঘারপাড়া ও শার্শা উপজেলায় পাটের আবাদ বেশ ভালো হয়। এই কারণে চলতি মৌসুমে পুরো জেলা জুড়ে পাটের বীজ বপন করেছিলেন কৃষকরা। কিন্তু আষাঢ়ের শুরু থেকেই অনাবৃষ্টির কবলে পড়েছে যশোরাঞ্চল। এতে পাট কেটে জাগ দেয়া বা পচানোর সময় হয়ে এলেও এখনও পরিপক্ক হয়নি গাছ। এ অবস্থায় গাছ থেকে আঁশ সংগ্রহ দূরের কথা, উঠবে না উৎপাদন খরচও, বলছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় আমরা পাটের ফসলটা সুন্দর করতে পারিনি, বা পাট উঁচু হচ্ছে না, পাটের মাথা পুড়ে যাচ্ছে। পাট যেখানে ৪-৫ হাত লম্বা হওয়ার কথা, সেখানে ১-১.৫ হাত লম্বা হয়েছে। এখন এই মুহূর্তে বর্ষা হলেও এই পাট তদ্রূপ বেড়ে উঠবে না। আমাদের এই পাট চাষে অত্যাধিক লস হচ্ছে। আমরা এই জন্যই চিন্তাধারা করেছি এই পাট চাষ আমরা বন্ধ করে অন্য কোনো চাষ করার প্ল্যান করব। মাঝে অনেকদিনই বৃষ্টি কম হওয়ার কারণে আমাদের পাটের যে কাঙ্ক্ষিত যে উচ্চতা হওয়ার কথা ছিল, আসলে সেটা একটু কম হয়েছে। আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, আমরা যদি এই পাটকে সেচ দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উচ্চতা সেটা পেতাম। অনাবৃষ্টি ও জলাশয়ে ভরাট সহ নানা প্রতিকূলতায় গেল কয়েক বছর ধরে লোকসানে এবার পাটের আবাদ কমে গেছে মেহেরপুরে। একই সংকটে আগামীতে পাটের আবাদ থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভাবছেন অনেকে। আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি। আমরা পাট নিয়ে বিশাল টেনশন, কেননা পাটের 4টি খরচ, নিড়াইনি, তার কাটা, হওয়া, এই যে বিনাইনি খরচ হয়েছে 700 টাকা। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা, ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছে। কি করে আমরা চাষ করবো, সেই জন্য আমরা পাট চাষ ছেড়ে দিচ্ছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করি, যেমন ঝাল, কফি, শসা, লাউ, এসব বানের সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছি। পাটের ছাড়া ভালো লাভ হয়, ওই জন্য আমরা পাটের আবাদ কমে দিছি। যে সব বিলগুলো আছে, বিলগুলো তো সব মানে একজনের আওতাধীনে আছে। ওরা নদী থেকে পাইপে থেকে পানি, মোটরে পানি তুলে নদী বিলে দেয়। ওরা পাট আমাদের কীভাবে পাট চাষ দিতে। মেহেরপুরে সেই ধরনের বৃষ্টি হয়নি, সেই ব্যাপারে আমাদের মেহেরপুরে কৃষিতে পাট আমার মনে হয় যেহেতু পচাবারও একটা সমস্যা, পাট পচাতে এখানে চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয়। এখানে পাটের আবাদটা অতীতের তুলনায় বাড়বে কিনা সন্দেহ আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোর ও মেহেরপুরে এবার ৪৭,৭০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য ধরা হয়েছে। আবাদ হয়েছে ৪০,২৭০ হেক্টরে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। 10 দিন নানা প্রতিকূলতা পেরিয়ে গতি ফিরে পেয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দরে। গতকাল বন্দরের কার্যক্রম শুরু হলেও বেলা 12টার পর থেকে ইন্টারনেটের ধীর গতির কারণে ডাটা এন্ট্রি, শুল্কায়ন সহ যাবতীয় কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তবে সকাল থেকে সমস্যার সমাধান হওয়ায় বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বা রপ্তানি বাণিজ্য সহ যাবতীয় কার্যক্রম ঠিকভাবে চলছে। এতে ব্যবহারকারীদের মধ্যে ফিরেছে স্বস্তি। কোটা আন্দোলন ইস্যুতে সহিংসতা ও পরে ইন্টারনেট সংযোগের অভাবে 19 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল, যা বৃহস্পতিবার স্বল্প পরিসরে চালু হয়। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও 9টি আবাসিক হলের 158 কক্ষে হামলার ঘটনা ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ 4 কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। 16 জুলাই একযোগে হামলা চালানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9টি আবাসিক হলে। ভাঙচুর ও আগুন দেওয়া হয় আসবাবপত্র, দরজা, জানালা ও মোটরসাইকেলে। হামলাকারীরা খুব কম সময়ে বিশেষ কিছু কক্ষে তাণ্ডব চালায়, ভেঙে ফেলে বেশিরভাগ সিসি ক্যামেরা। এসব দেখে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন হামলাকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, তারা সংগঠিত ও প্রশিক্ষিত। মিছিল যাচ্ছে, বড় মিছিল, তার ভিতর থেকেই 1-200 জন
হঠাৎ করে ঢুকে পড়ে ভাঙচুর করে যাচ্ছে। এখন তারা কারা, কি এজেন্ডা তাদের, এটা তো আসলে হল প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে বলা সম্ভব নয় আর কি। শিক্ষকতা লাইফে আমি বা ছাত্র জীবনে এরকম ধ্বংসযজ্ঞ কোনো দেখিনি আর কি। এটা একটা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটা করতে পারে আর কি তারা। আবাসিক হলগুলোর পাশাপাশি সেদিন প্রশাসন ভবনেও প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অর্ধশত জনকে। উপাচার্য বলছেন, সাধারণ শিক্ষার্থীদের যেন এমন বিভীষিকা দেখতে না হয়, তাই হলের দ্রুততম সময়ে কক্ষগুলো সংস্কারের পর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়। এই বিষয়টি নিয়ে আমরা 18 তারিখেই একটি তদন্ত কমিটি গঠন করেছি, 5 সদস্য বিশিষ্ট। আমাদের সোশ্যাল সায়েন্সের ডিন মহোদয়কে আহ্বায়ক করে আমরা 5 সদস্য কমিটি করেছি এবং তাদেরকে টার্মস অফ রেফারেন্সে বলে দেওয়া হয়েছে যে এটার কারণটা কি, ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং আগামীতে বিশ্ববিদ্যালয় খোলার জন্য যে সকল সুপারিশমালা আছে সেই সুপারিশমালা দিতে, এবং তাদেরকে 8 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি তাদের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই তাদের রিপোর্টটা দিতে পারবে। হামলাকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি জানালার গ্রিল পর্যন্ত খুলে নিয়ে গেছে। সার্বিক ক্ষতির পরিমাণ নিরূপণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 8 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। দেশের বিভিন্ন স্থানে অসহায় এবং অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে 200 অসহায় পরিবারকে 5 কেজি চাল, 3 কেজি আলু ও 1 কেজি করে ডাল দেওয়া হয়। চেম্বারের নেতারা বলেন, পর্যায়ক্রমে এই সহযোগিতা আরও বাড়ানো হবে। এদিকে রংপুরে দরিদ্র 500 পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ। দুপুরে শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব খাবার বিতরণ করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকাডুবির 3 দিন পরও নিখোঁজ আছে 3 শ্রমিকের মরদেহ। শ্রমিকদের খোঁজে প্রতিদিন নদী তীরে ভিড় করছেন স্বজনেরা। আজও সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিস্তা নদীতে অভিযান চালিয়েছেন। শনিবার বিকেলে সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙন প্রতিরোধে কাজ করতে গিয়ে সিমেন্টের ব্লক ভর্তি নৌকা উল্টে আতোয়ার, রাজু ও রশিদ নামে 3 শ্রমিক নিখোঁজ হয়। জলবায়ু উষ্ণতায় সুন্দরবনে বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সকালে সুন্দরবনের কাছে মোংলা কাইনমারিতে এক মানববন্ধনে তারা একথা বলেন। 3টি পরিবেশবাদী সংগঠন আয়োজিত এই মানববন্ধনে বক্তারা আরও বলেন, সুন্দরবনের কাছে অপরিকল্পিত শিল্পায়ন এবং খালে বিষ প্রয়োগের ফলে বাঘসহ বনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বনে বাঘ শিকার ও পাচারে আন্তর্জাতিক চোরাচালান চক্র সক্রিয় আছে বলেও অভিযোগ তাদের। এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে কেজিতে চালের দাম 2 থেকে 6 টাকা বেড়েছে। মানিকগঞ্জে মিনিকেট বলে পরিচিত চাল 2 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। এছাড়া নাজিরশাল 72 টাকা থেকে বেড়ে 75 টাকা, বিড়ি 28 জাতের চাল 2 টাকা বেড়ে 60 টাকায় এবং বিড়ি 29 জাতের চাল কয়েক টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। এদিকে রাজবাড়ীতে প্রকারভেদে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা, আর সরু চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীদের দাবি, ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। সারাদিন ধরে ব্যান চালায় মনে করেন হয় না 200-300 টাকা, তাহলে সংসার কিস্তি দিয়ে কিভাবে চলবো? আমরা খাইতে খাওয়া লোক, আমাদের তো সমস্যা হবে। মোটা চালের বাজার 3-4 টাকা বাড়ছে কেজি প্রতি, আর চিকন চাল, সরু চাল যেগুলো 5 টাকা বাড়ছে, তাতে বস্তা প্রতি 100-150 টাকা বাড়ছে। তো এই বাজারের কারণ হলো ক্যারিং খরচ বেশি এবং মানে মিলারদের কিছু কাটছাট আছে, এইসব বাজার থাকবে না, একটু কমার সম্ভাবনা আছে। সরবরাহ বাড়ায় 2 দিনে দিনাজপুরের হিলির খুচরা বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। 2 দিন আগে প্রতি কেজি পেঁয়াজ 90 থেকে 95 টাকা বিক্রি হলেও এখন 85 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে। আমদানি আরও বাড়লে দাম আরও কমে আসবে বলে দাবি তাদের। তবে কমেনি দেশীয় পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 110 টাকা দরে। বিক্রেতারা বলেন, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে হওয়ায় বাজারে এর সরবরাহ কম। মৌসুমী নানা রঙের ফুল সৌন্দর্য ছড়াচ্ছে পার্বত্য জেলা বান্দরবান শহরের বিভিন্ন এলাকায়। বাহারি ফুল দেখে মুগ্ধ পথচারী ও প্রকৃতিপ্রেমীরা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু ফুলে ছেয়ে গেছে বান্দরবান শহর। বিভিন্ন সড়কের পাশে, পাহাড়ের ধারে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে শোভা বর্ধন করেছে এইসব ফুল। জেলা শহরের প্রবেশপথ, বাস স্টেশন, রেস্ট হাউস, জেলা প্রশাসকের কার্যালয়, নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ চত্বর, সার্কিট হাউস, তালুকদার পাড়া, বালাঘাটা, স্বর্ণ মন্দির সহ অনেক এলাকায় ফুলের অপরূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মনে দোলা দিচ্ছে। বান্দরবানের পরিবেশের দুই পাশটা যখন ফুল গাছ দেখি আমার মনটা এমনিতেই আনন্দে ভরে যায়। দেখা যায় যে শুধুমাত্র ফুল গাছগুলো যে আমাদের সৌন্দর্য বর্ধন করতেছে তা না, তার পাশাপাশি জলবায়ুটি পরিবর্তন হচ্ছে, সেইখানেও আমাদের তাপদাহ থেকে আমাদেরকে একটু প্রশান্তি দিচ্ছে। থানচি পর্যন্ত, আলীকদম পর্যন্ত বা বান্দরবানের অন্যান্য উপজেলায় যে রাস্তার সংযোগ রয়েছে সেই রাস্তাগুলোকে যদি আমরা এরকম ফুল গাছ দিয়ে ভরিয়ে দিতে পারি তাহলে পর্যটন আকর্ষণ আরো বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুবাতাস নিশ্চিত করা আর পর্যাপ্ত অক্সিজেন সৃষ্টির পাশাপাশি পরিকল্পিতভাবে ফলদ এবং বনজ গাছের পাশাপাশি আরও ফুলের গাছ লাগানোর আহ্বান স্থানীয়দের। ফলজ বনজ আমরা বিভিন্ন সময় চারা রোপণ করে থাকি, সেই সাথে যদি আমাদের এই ফুলের চারাও সংযুক্ত করা যায়, আমার মনে হচ্ছে সৌন্দর্যের সাথে সাথে সেখানে অক্সিজেনেরও যে ঘাটতি আছে সেটা পূরণ হবে বলে আমি আশা রাখছি। পর্যটক নগরী বান্দরবানে সৌন্দর্য বর্ধনে নানা প্রজাতির গাছ আরও লাগানো হবে বলে জানায় কর্তৃপক্ষ। টাঙ্গাইলহাট থেকে বান্দরবান সদর পর্যন্ত মহাসড়কের দুই পাশে শোভাবর্ধনকারী ফুলের চারা লাগানো হয়। এর মূল লক্ষ্য হলো বান্দরবান একটি পর্যটন জেলা, সারা দেশের পর্যটকগণ এখানে আসেন, জেলার প্রবেশ পথেই তারা ফুলের শুভেচ্ছা পাবেন। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সড়কের পাশে এবং প্রত্যেকটি যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলো যেন ফুলে সজ্জিত থাকে সবসময়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত আছে। শুধু সড়ক নয়, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় পরিকল্পিতভাবে আরও ফুলের গাছ লাগানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে মারা যান রংপুরের শিক্ষার্থী সাইদ, দাবি পুলিশের। বিষয়টিকে হাস্যকর বলছে সুশীল সমাজ। দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকা ও পরিবহন সংকটে ব্যাহত খুলনা থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি, অনেক রপ্তানি আদেশ বাতিল, শত কোটি টাকা ক্ষতির দাবি। এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 6 টাকা। আমদানি বাড়ায় হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। এ ছিল এখনকার মতো। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।